আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কল্পনা করুন সমুদ্রের নিচে একটি 30 ইঞ্চি চওড়া তৈলাক্ত পাইপের ভিতরে বিদ্যুৎ গতিতে আপনাকে চুষে নিল। কেমন লাগবে আপনার? কি করবেন সেই মুহূর্তে? কিছু কি ভাবতে পেরেছেন? হয়তো ভাবছেন কেন, কি হতে পারে সেই মুহূর্তে। আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই পর্বে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এমনই এক ভয়ঙ্কর ঘটনার কবলে পড়ে এই 5 জন ওয়ার্কার, কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র একজনই বেঁচে ফিরে আসে গোটা বিশ্বকে তাদের হাড় হিম করা কাহিনী শোনানোর জন্য। একটি গোপ্রো ক্যামেরা একজন ড্রাইভারের স্যুটে লাগানো ছিল, যেটাতে এই দুর্ঘটনার এক্স্যাক্ট মোমেন্টকে রেকর্ড করা হয়। এই ক্যামেরায় রেকর্ড হওয়া ভয়ানক দৃশ্য দেখলে ভয়ে আপনার পায়ের তলের মাটি সরে যাবে। 25শে ফেব্রুয়ারি 2022 সাউথ আমেরিকার উত্তর উপকূলে পয়েন্টিক পেয়ার নামক একটি কোস্টাল শহরে LMCS কোম্পানির 5 জন ওয়ার্কার ফাইজাল কুরবান, কাজিম আলী জুনিয়র, ঋষি নাগাছার, ইউসুফ হেনরি আর ক্রিস্টোফার বুডরাম একটি পাইপলাইনের ভেতরে মেইনটেনেন্সের কাজ করছিল। এই পাইপলাইনটি পারিয়া ফুয়েল ট্রেডিং কোম্পানির, যা একটি সরকারি মালিকানাধীন অয়েল কোম্পানি, যেটি ট্রিনিড্যাড অ্যান্ড টোবাগোয় অবস্থিত। এরা পাইপলাইনের এমন এক অংশে কাজ করছিল যেটি বহুদিন যাবৎ বন্ধ পড়েছিল। এটি একটি ইউ আকৃতি 30 ইঞ্চি চওড়া পাইপ ছিল, যেটা সমুদ্রের তলদেশে দিয়ে গেছে। এই পাইপটিকে বার্থ 5 থেকে বার্থ 6-এ ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করার জন্য ডিজাইন করা হয়, যেখানে তেল শোধনাগার রয়েছে। সেদিন এই ওয়ার্কারগুলো কাজ ছিল পাইপের ভিতরের অংশ প্রবেশ করে রিপেয়ারিং করার জন্য সমুদ্রের পানি থেকে পাইপটিকে সেপারেট করা। কাজটি করার জন্য তারা একটি বিশেষ হ্যাবিটেড বেলকে পাইপের উপরে রাখে। এই সিস্টেমের সাহায্যে এয়ার প্রেসার ছেড়ে সমুদ্রের পানিকে বাইরে বের করে ভিতরের একটি শুষ্ক স্পেস তৈরি করা হয়, আর সেখানে দাঁড়িয়ে ওয়ার্কাররা কাজ করবে। এই হ্যাবিটেড মেশিনটি 8 ফুট বাই 8 ফুট কিউ স্ট্রাকচার ছিল, যেটিকে পাইপের উপরে রাখা হয়। আর পাইপের ভিতরে ঠিক এই ধরনের একটি হাইপারভারিক চেম্বার তৈরি করা হয়, যার ভিতর দাঁড়িয়ে তারা যন্ত্রপাতি বের করে সহজে মেরামতের কাজ করতে সক্ষম। এই পাইপলাইনের একটি বিশেষ কাজ হলো বার্থ 6-এ একটি ইনফ্লেটেবল প্লাগকে বের করা, যেটাকে 2 সপ্তাহ পূর্বেই ভিতরে ঢোকানো হয়েছিল। এই ইনফ্লেটেবল প্লাগটি একটি এয়ারটাইট ব্যারিয়ারের মতো কাজ করে, যাতে পাইপলাইনের ভিতরে হাইড্রোকার্বন আর ক্রুড অয়েল বাইরের দিকে লিক হয়ে না যায়। এই প্লাগটিকে খোলার জন্য উপরে উপস্থিত থাকা ওয়ার্কার কাজিম আলী তার সহকর্মীদের একটি রেঞ্জ পাস করে, যার সাহায্যে এর ভাল্বকে লুজ করে প্লাগটিকে বের করতে পারবে। কিন্তু যখনই এই রেঞ্জের সাহায্যে ভাল্বটিকে ওপেন করা হয়, তখনই এমন এক শকিং ফোর্স তৈরি হয় যা তাদের 5 জনকে কয়েক সেকেন্ডের মধ্যেই পাইপলাইনের ভিতরে টেনে নেয়। আসলে তারা জানতোই না যে যেই ইনফ্লেটেবল প্লাগটিকে তারা রিমুভ করতে যাচ্ছে তার নিচে ছোট স্পেসগুলোতে বায়ু দ্বারা পূর্ণ রয়েছে, কারণ পাইপলাইনের ভিতরে খুব অল্প মাত্রায় তেল মজুদ ছিল। আর যখনই তারা প্লাগটিকে লুজ করে, উপরের হ্যাবিটেটে থাকা হাই প্রেসার বায়ু নিচের পাইপে থাকা লো প্রেসার বায়ুর দিকে দ্রুত বেগে আসা শুরু করে, আর সেই সাথে সমুদ্রের পানিও ভিতরে প্রচন্ড গতিতে প্রবেশ করতে থাকে, যা এমন এক ভয়ানক টর্নেডো ওয়াটারের মতো ঘূর্ণন সৃষ্টি করে, যার মধ্যে দিয়ে ওয়ার্কার আর তাদের যন্ত্রপাতিকে ভিতরে টেনে নেয়। এই দুর্ঘটনাটি তাদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে তারা কেউ উপলব্ধি করতে পারেনি যে কি কারণে তাদেরকে পাইপের ভিতরে শুষে নিল। তারা কেবল উপলব্ধি করতে পারছিল তাদের ভাগ্য খুবই ভালো ছিল, পাইপের নিচে কিছুটা কার্ভ আছে, তারা নিঃশ্বাস নেওয়ার জন্য কিছুটা স্পেস খুঁজে পায়। ড্রাইভারদের ছুটে যে গোপ্রো ক্যামেরাটি লাগানো ছিল তাতে দুর্ঘটনার কয়েক সেকেন্ডের পূর্বের ফুটেজটিকে দেখা যাচ্ছে। তারপর স্ক্রিনে সবকিছুই কালো হয়ে যায়। তারা কেবল পাইপের ভিতরে একে অপরের নাম ধরে ডাকতে থাকে। তারা জিজ্ঞাসা করতে থাকে সবাই ঠিকঠাক আছে কিনা। প্রায় 90 সেকেন্ড পর্যন্ত ক্রুড অয়েল, পানি আর বায়ুর প্রেসারে ক্রিয়েট হওয়া এই টর্নেডোর ওয়াটারের টানটি চলতে থাকে। এরপর পানি আর বাতাসের প্রেসার সেটেল হয়, আর এরা পাইপলাইনের ভিতরেই এমন এক জায়গায় আটকে যায় যেখানে কেবল নিঃশ্বাস নিতে সক্ষম। এদের মধ্যে কেবল একজনই ফিরে আসে। সে একটি ইন্টারভিউতে এই ভয়ঙ্কর দৃশ্যটিকে বর্ণনা করে। So fast, you couldn't react. I didn't even remember actually getting pulled in the pipe. I just remember going hurled through the pipe at unbelievable speed. Every time you try to open your eyes, it's burning. Pitch black, you can't see nothing. Your throat burning, your ears ringing, your body sore. And at that point, I tell myself I was gonna end dead. এখন তো কেবল তাদের বেঁচে থাকার লড়াই শুরু, কারণ তারা 1200 ফিট লং পাইপের ভিতরে হারিয়ে যায়, যেটি 4টি ফুটবল মাঠের সমান। আহত, বিভ্রান্ত আর আতঙ্কের মধ্যে থাকা সত্ত্বেও তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে থাকে। ক্রিস মনে করে তাদের মাথাটা পাইপের ভিতরে প্রথম নিক্ষিপ্ত হয়, তাই তাদেরকে পেছনে হামাগুড়ি দিয়ে পাইপ দিয়ে বের হতে হবে। কিন্তু কাজিম, ইউসুফ আর ফাইজাল নিশ্চিত করে যে তাদের পা প্রথমে ভিতরে নিক্ষিপ্ত হয়। ক্রিস তার পা দিয়ে কাজিমের কাঁধে টিপে ধরে। এরপর সে নির্দেশ দেয় বাকিরা যেন তাদের পা একে অপরের কাঁধে রাখে। আর যেহেতু ফাইজাল সবার নিচে রয়েছে, তাই তাকে নির্দেশ দেওয়া হয় যেন সে উপরের দিকে সবাইকে ধাক্কা মারে।
এভাবে তারা একটি চেন বানিয়ে ধীরে ধীরে বার্ট 6 দিকে যেতে থাকে। কিন্তু সমস্যা হলো এই পাইপটি গাঢ় পিচ্ছিল তেল দ্বারা পূর্ণ ছিল। তারা প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পর মাত্র কয়েক ইঞ্চি পর্যন্ত এগোতে সক্ষম হয়। ভাঙা হাত পা, চোখ আর নাকে সর্বদা ক্রুড অয়েলের জ্বালা আর তার সাথে কালো ঘন অন্ধকার সব মিলিয়ে এই জায়গাটিকে নরকের থেকেও এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রায় কয়েক ঘন্টা চেষ্টা করার পর তাদের সামনে আরও এক ভয়ঙ্কর বিপদ দেখা দেয়। তারা যতই সামনের দিকে এগিয়ে চলেছে সি ওয়াটার লেভেল ততই বেড়ে চলেছে। তারা তাদের মাথাকে উপরে তুলে ধরে, কিন্তু সামনের লাইনের ব্যক্তিটি লক্ষ্য করে যে শ্বাস নেওয়ার জন্য কেবল 6 ইঞ্চি মতো স্পেস রয়েছে। পেছনে থাকা 2 অর্কার সব থেকে বেশি আহত ছিল। তারা অনেক কষ্টে শ্বাস নিচ্ছিল। ক্রিস আর কাজিম আলী সামনে থেকে পুরো টিমটিকে লিড করছিল। তাই তারা ঠিক করে তাদের নিঃশ্বাস হোল্ড করে সামনের দিকে এগিয়ে যাবে, যাতে তারা অন্য কোনো এয়ার পকেট খুঁজে পেতে পারে। তারই চেষ্টা তারা করতে থাকবে। ক্রিস আর কাজিম তার সাথীদেরকে প্রমিস করে যেমন করে হোক তারা বাইরে বের হওয়ার পথ খুঁজে বের করবে, আর বাকি সাথীদেরকে উদ্ধার করতে কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে বের করবে। প্ল্যান অনুযায়ী এরা দুজনই তাদের মাথাটিকে যতটা সম্ভব উপর দিকে রেখে সামনের দিকে এগিয়ে যায়। এরপর শ্বাস হোল্ড করে পানির মধ্যে সুইম করে যতটা সম্ভব সামনের দিকে অগ্রসর হয়। বেশ কিছুটা সুইম করার পর তারা দুজনে দ্বিতীয় এয়ার পকেটের কাছে পৌঁছে যায়। আসলে পাইপটি বাঁকা হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে। তারা দুজনেই প্রায় রাইজার পাইপের কাছাকাছি চলে এসেছে, যেই পাইপের সাহায্যে তারা বাইরে বের হতে পারবে। ভাগ্যক্রমে তারা রাস্তায় 2টো অক্সিজেন ট্যাঙ্কের সন্ধান পায়, যেগুলো তাদের সঙ্গে পাইপের ভিতরে চলে আসে। তাদের যেন এগুলিরই প্রয়োজন ছিল। বাইরে বের হওয়ার জন্য তারা দুজনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অক্সিজেন ট্যাঙ্কের ব্যবহার করতে থাকে। কাজিম নামের এই ওয়ার্কারটি গুরুতর আঘাত পাওয়ার কারণে সামনের দিকে দ্রুত এগোতে ব্যর্থ হচ্ছিল। তাই তারা ঠিক করে এই 2টো ট্যাঙ্কের সাহায্যে শুধুমাত্র ক্রিস একাই বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে বের করবে, আর ভিতরে আটকে পড়া 4 জনকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম ডেকে আনবে। ক্রিস, যে সবার আগে ছিল, অক্সিজেন ট্যাঙ্কটি বুকের কাছে রাখে আর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু তার মনের মধ্যে হঠাৎ আরও একটি ভয় জেগে ওঠে। কি হবে যদি এটা বার্ট 6 না হয়ে বার্ট 5 হয়? কারণ বার্ট 5-এও এমনই একটি ইনফ্লাটেবল প্লাগ দিয়ে আটকানো রয়েছে। প্রায় 50 ফিট সুইম করে সে উপরে পৌঁছায়। এরপর সে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর লাস্ট টাইমে নিজেকে উপর দিকে পুশ করে। আর ফাইনালি ক্রিস মুক্ত বাতাসে শ্বাস গ্রহণ করতে পারে। বার্ট 6-এ পৌঁছে ক্রিস জোরে জোরে পাইপে হিট করা শুরু করে আর বেঁচে থাকা এনার্জি দিয়ে সে চিৎকার করতে থাকে। সেখানে থাকা শিপের একজন ক্রু মেম্বার তার আওয়াজ শুনতে পায় আর তাকে চেইনের সাহায্যে সাকসেসফুলি রেস্কিউ করে নেওয়া হয়। খোলা আকাশের নিচে আসতেই ক্রিস তাদেরকে জানায় এখনো পাইপের নিচে কিছু এয়ার পকেটে 4 জন ডাইভার জীবিত আটকে পড়ে রয়েছে, আর তারা খুবই খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে। ক্রিস যতটা সম্ভব 4 জন ড্রাইভারে তাদের পজিশনকে ডিটেইলে বর্ণনা করার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় LMCS কোম্পানির টিম পুরো এই স্টোরিটিকে বিশ্বাসই করতে পারছিল না। কোম্পানিরা অনুমান করে যে পাইপ লাইনটি তেল দ্বারা পূর্ণ রয়েছে, আর যা অক্সিজেন ট্যাঙ্কে রয়েছে তাতে কেবলমাত্র কয়েক ঘন্টা পর্যন্তই বায়ু থাকবে। ক্রিসের বারবার অনুরোধ করার পরে ড্রাইভাররা সমুদ্রে নামে আর পাইপের ভিন্ন ভিন্ন জায়গায় ট্যাপ করতে থাকে। এর উত্তরে আটকে পড়া ওয়ার্কাররাও ভিতর থেকে ট্যাপ করে তাদের লোকেশন জানাবার চেষ্টা করতে থাকে। ওয়ার্কাররা বাইরে থেকে পাইপের টুকা মারার শব্দ শুনে তাদের মধ্যেও এক আশার আলো জেগে ওঠে। তারা ভিতর থেকে অপেক্ষা করতে থাকে এবার হয়তো প্রফেশনাল ড্রাইভাররা তাদের ইকুইপমেন্ট সাজিয়ে রেস্কিউ করতে আসবে। তারা ঘন্টার পর ঘন্টা পাইপের ভিতর থেকে উদ্ধার কাজের জন্য অপেক্ষা করতে থাকে। প্রতিটা সেকেন্ডে তারা কাউন্ট করতে থাকে, হয়তো এবার তারা দড়ি অথবা লাইট দেখতে পাবে। কিন্তু আফসোস, না তারা কোনো আলো দেখতে পায়, না তাদের বাইরে থেকে কোনো অক্সিজেন ট্যাঙ্কও পাঠানো হয়। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে আর 4 ওয়ার্কার আহত আর ক্ষুধার্ত অবস্থায় তখনও অপেক্ষা করতে থাকে পাইপটির মধ্যে। তেলের ধোঁয়া, সি ওয়াটার লেভেল বৃদ্ধি আর কার্বন ডাই অক্সাইডের কারণে তারা একটা সময় জীবনযুদ্ধে হেরে যায়। আসলে তারা এমন একটি জায়গায় আটকে পড়ে যায় যার কারণে LMCS কোম্পানি বুঝে উঠতে পারছিল না যে কিভাবে তাদেরকে উদ্ধার করবে। তাদের উদ্ধার করতে গিয়ে বাকি ড্রাইভারদেরও কোম্পানি বিপদে ফেলতে চাইছিল না। আবার কারো মতে তারা ভিতরে অলরেডি মারা গিয়েছিল, আর ভিতর থেকে অন্য কিছু শব্দ তাদের কাছে রিফ্লেক্ট হচ্ছিল। এই ঘটনার কয়েকদিন পর তাদের লাশকে উদ্ধার করে নিয়ে আসা হয়, কিন্তু ময়নাতদন্তের রেজাল্ট ঠিকভাবে পিন পয়েন্ট করতে পারছিল না যে এক্স্যাক্ট কোন টাইমে তারা মারা গিয়েছিল। একটি রিপোর্ট অনুযায়ী তারা সানডে পর্যন্ত জীবিত ছিল, অন্য একটি রিপোর্ট অনুযায়ী তারা মন্ডে পর্যন্ত জীবিত ছিল। মানে কোম্পানি চেষ্টা করলে হয়তো তাদের রেস্কিউ করতে পারত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।